সো স্টমাকে অন্য টিউমারও হয়, শুধু ক্যান্সার হয় না, তাই না? স্টমাক এমন একটা অর্গান যেখানে অন্য টিউমারও হয় খুব। হ্যাঁ, কি কি টিউমার হতে পারে? আর কি টিউমার হয়? এনি আইডিয়া? জিস্ট। ওকে, হোয়াট ইজ ফুল ফর্ম? স্টোমাল টিউমার। আর কি হতে পারে? লিম্ফোমা হতে পারে। আর পলিপস হতে পারে, ডিফারেন্ট পলিপস হতে পারে। সো হোয়াট ইজ পলিপস? এটা কি? এটা তো একটা ধরো মিউকোসা, সাবমিউকোসা, মাসল, সেরোসা, স্টমাকের ধরো। তো এই যে মিউকোসা, নর্মালি কি হয়? মিউকোসা স্মুথ হয়। স্টমাকে যদি এন্ডোস্কোপি করো কি হয়? স্টমাকে কিছু রুগী থাকে আর কি, হ্যাঁ, বাট ইউজুয়ালি মিউকোসা ইজ স্মুথ। এই যেটা এরকম এলিভেশন হলো, এটাকে কি বলবো তাহলে? পলিপ, একটা পলিপোডাল লিশন। সো হোয়াট ইজ পলিপ? প্যাথোলজিতে পড়িয়েছে তো পলিপ। সো একটা মিউকোসাল বা সাবমিউকোসাল, মিউকোসাল আর সাবমিউকোসাল বাল্জ, তাই না? পলিফারেশন আর কি। ঠিক আছে। সো এই পলিপটা দ্যাট সিম্পল পলিপও হতে পারে, বাট ইট মে নট বি সো সিম্পল। ইট মে বি জিস্ট অলসো, আর্লি জিস্ট, হ্যাঁ, অর ইট মে বি সাম লিম্ফোমা, হ্যাঁ, সবই হতে পারে আর কি। সো আজকে ক্লাস হচ্ছে আমরা ওটাই দেখবো কোনটা কিরকম কি হয় আর কি, হ্যাঁ, ঠিক আছে। সো আমরা পলিপস, জিস্ট, লিম্ফোমা এই তিনটা তো পড়বোই আর কি, হ্যাঁ। So how does a polyp look? Hey, don't talk this side, not that side. So এটা কি? এই যে দেখো একটা, আচ্ছা আগে বলে এটা কি অর্গান? স্টমাক। এটা কি? এই লাঠিটা কি? এন্ডোস্কোপ, ইয়া। সো এবার আমাকে বলো, যখন যদি এন্ডোস্কোপি দেখো তো স্টমাকের মধ্যে ডাইরেক্ট এন্ডোস্কোপটা ঢুকে যায়। নর্মালি তো আমরা এন্ডোস্কোপ দেখতে পাই না। তাহলে এটা কোন ভিউতে, এটা কোন জায়গায়, এটা কোন ভিউতে এরকম দেখা যায়? স্টমাকটাকে ভাবো, জাস্ট এইভাবে ভাবো। আমি বলছি যে স্টমাকটা তো এইরকম, হ্যাঁ, এন্ডোস্কোপটা এরকম থাকে, এখান দিয়ে ঢুকবে, এন্ডোস্কোপটা ঢুকবে আর কি, ঠিক আছে। এখানে ক্যামেরা থাকে, তাহলে তো তুমি সামনের দিকটা দেখতে পাচ্ছ। তাহলে এরকম দেখা যায় কখন? এটাকে কি করা যায়? এটাকে রেট্রোফ্লেক্স করা যায়, মানে ঘোরানো যায়। ইয়েস, এন্ডোস্কোপের টিপটা যদি কখনো খেয়াল করো, এন্ডোস্কোপের টিপটা না দেখানো যায়। সো এইরকম করলে তখন তুমি এটাকে দেখতে পাবে, তাই না? তাহলে এইটা কোন জায়গা? তাহলে এটা দেখা যাচ্ছে এটা কোন জায়গা? রেট্রোসেল গুলো কোন জায়গা দেখা যায়? ফান্ডাস। তাহলে ওটা ফান্ডাসের দিকে। আর আদারওয়াইজ তো ওটা এন্ড অন ভিউ, ইউ ক্যানট সি দ্য স্টমাক, মানে ইউ ক্যানট সি দ্য স্কোপ। রেট্রোফ্লেক্স করলে ইউ ক্যান সি দ্য থিং। সো ওটা ফান্ডাস দেখার জন্য। তাহলে এটা কি পলিপ? ফান্ডাল পলিপ। সো ফান্ডিক পলিপ বেসিক্যালি উইল ডিসকাস, হ্যাঁ। সো স্টমাক এটা দেখা যাচ্ছে মানে এটা টুয়ার্ডস ফান্ডাস, দ্যাটস ওয়াই স্কোপ ইজ ভিজিবল। তাহলে এটা একটা পলিপ, হ্যাঁ, পলিপ। এবার দেখো এটা জিস্ট, আর্লি জিস্ট। এই ডোন্ট টক হিয়ার। এটাও জিস্ট। কোনো ডিফারেন্স আছে? দেখে বোঝার উপায় আছে? এটা দেখে বলতে পারো, দেখে বলার কোনো উপায় আছে যে এটা পলিপ না এটা জিস্ট? এটা talk this side. দেখে বোঝার উপায় আছে কোনো? হ্যাঁ, বলতে পারবে? এদিকে থাকো, কোনটা কি? এর আগেরটা পলিপ ছিল, কোথায় গেল? এই যে আগেরটা পলিপ ছিল, এটা জিস্ট। বাঁদিকেরটা জিস্ট। উপরেরটা তো অনেক মানে সাইজ বড় হয়ে গেছে, তাই না? বিগার সাইজ, হ্যাঁ। এবার এইটা আর আগের পলিপটা মানে কোনো ডিফারেন্সিয়েট করার উপায় আছে? হ্যাঁ, নো। আমার বলার উদ্দেশ্য হচ্ছে ভাই, এন্ডোস্কোপিক অ্যাপিয়ারেন্স অ্যালোন ইউ ক্যানট ডিফারেন্সিয়েট হুইচ ওয়ান ইজ পলিপ, হুইচ ওয়ান ইজ জিস্ট। দেন হোয়াট ইজ রিকোয়ার্ড? Biopsy. Autopsy for dead things. We are discussing with light. Anyway, she wanted to mean biopsy, but anyway, the slip of tongue only. So biopsy. Until unless you do biopsy, you cannot differentiate which one is polyp or which one is cyst. এটাতে যেমন অসুবিধা নেই, এটাতে দেখে বোঝার উপায় আছে। এই যে এরকম স্মুথ সারফেস, এই যে এটা বাল্জ তো বটেই, but it's a very smooth, globular smooth. This is the characteristic of cyst. Is very smooth and smooth bulge. Okay. Whereas
দেখো এটাও তাই, এটাও মোটামুটি স্মুথ, হ্যাঁ, ভেরি স্মুথ। এখানে কি হয়েছে বলতো? আলসারেশন, বিকজ ওয়ান্স ইট আউটগ্রোজ the একদম the top, that is the farthest from the blood supply, so sometimes they just get necrosis, so the top of the things just necrosis হয়ে, stomach is a vascular organ, so that's why ওখান থেকে ব্লিডিং হয়েছে। তাহলে এর প্রেজেন্টেশন কি হয় নরমালি? জিস্টের মেলিনা, হেমাটোমেসিস অর মেলিনা হতে পারে, ব্লিডিং তো না, হেমাটোমেসিস অর মেলিনা নরমালি, because they are large tumors, so once that ulcerates they bleed a lot, so they will present with very good hematomesis or melina. Okay, আচ্ছা এবার দেখো is very smooth bulge, whereas এটাকে দেখো, এর যে বাল্জটা আছে এটা কি রকম? এর যে বাল্জটা আছে এটা কি রকম? ইরেগুলার, শোল্ডারিং, ইরেগুলার, হ্যাঁ, খাওয়া খাওয়া অর্ধেক কিরকম বিচ্ছিরি দিয়ে দেখতে, সো দিস ইজ অ্যাডিনোকার্সিনোমা। ওকে, আচ্ছা এবার এটা দেখো, এখানে কিছু থিকেন ইয়ে হয়ে আছে, হ্যাঁ, এটা হচ্ছে লিম্ফোমা। এগুলো কোনোটাই বায়োপসি না করলে, until unless you do biopsy, by endoscopic appearance alone you cannot decide what is what. Okay, so that's why with any symptoms, so we need a endoscopy and a biopsy. So endoscopy for stomach or upper GI rather, esophagus and stomach, endoscopy is the investigations. Okay, first you have to go for an endoscopy and do a biopsy. If you find some lesion, you have to go for a biopsy, otherwise you cannot characterize the lesion. Okay, acha, this is also lymphoma. See, this is just a bulge, but it comes as, if you take a biopsy it will come as malt lymphoma. So by what I'm stressing, just by endoscopic appearance it can be anything, everything looks like a polyp, but that may be a simple polyp, that may be a early cyst, or that may be a even lymphoma. Okay, so until unless you do biopsy you cannot differentiate really what is the lesion. Okay, that's the thing. আচ্ছা, now tell me, stomach mucosa তে কি থাকে না, লিম্ফোসাইট থাকে স্টমাকে নরমালি? হ্যাঁ, অ্যানাটমিতে তো হয়েছে, অ্যানাটমি প্যাথোলজিতে, হ্যাঁ একদম। So only this, if there is persistent H. pylori infection, they will, aberrant lymphatic tissue will grow, and with ongoing chronic inflammation it may turn into lymphoma, which is known as mucosa associated lymphoid tissue lymphoma, malt lymphoma. So it has a, I mean, if you treat the H. pylori, there is a chance that it may get reversed. Okay, so normally stomach mucosa is devoid of lymphoid tissue. When does lymphocyte appear? If there is H. pylori, yeah, okay. So from that it can develop into malt lymphoma. Now come to the gastric polyps. So this is intraluminal projection of mucosal or submucosal tissue. Okay, so why is it important? Polyps, because the polyp may be a simple polyp, or it maybe other, maybe malignant, maybe cyst, maybe lymphoma. So that's why you have to do a biopsy. Okay, now what are the types of polyp? What is the commonest polyp? 3-4 পলিপসের একটু নাম বলো। একটা দেখালাম ফান্ডিগ্ল্যান্ড পলিপ, ওরকম ফান্ডিগ্ল্যান্ড পলিপ, একটা হচ্ছে হাইপারপ্লাস্টিক পলিপ, সেরকম অ্যাডিনোমেটাস পলিপ হতে পারে, ইনফ্লামেটরি পলিপ হতে পারে। এই চারটে তো মিনিমাম কমনলি পলিপ বলে, এই চারটে তো মানে ফটাফট বলে দেবে একদম। হ্যাঁ, ফান্ডিগ্ল্যান্ড পলিপ, হ্যাঁ, হাইপারপ্লাস্টিক পলিপ, অ্যাডিনোমেটাস পলিপ, হাইপারপ্লাস্টিক পলিপ, and also inflammatory polyp. এর মধ্যে what is the commonest polyp? Normally hyperplastic polyp. Hyperplastic polyp is much more common. Hyperplastic polyp, they don't have any malignant potential usually, very minimum. So this is the commonest polyp, hyperplastic polyp. Okay, they can be anywhere in the stomach, very small. দেখবে উপর দিয়ে দেখো এন্ডোস্কোপি প্রচুর রিপোর্ট আসে, স্মল পলিপ অনেক সময় থাকে, ইনসিডেন্টাল ফাইন্ডিং হয় অনেক সময়, ঠিক আছে? So can be anywhere in the stomach. So at least you have to go for a biopsy to prove that this is this. Okay, and if it is a bigger size you have to go for a polypectomy, and you have to do the multiple biopsies of intervening mucosa, and you have to test for the H. pylori. H. pylori test কিভাবে করে দেখেছো এন্ডোস্কোপিতে? র্যাপিড ইউরিজ টেস্ট। ওকে, দেখবে একটা ইয়ের মধ্যে পজিটিভ আর নেগেটিভ, RUT পজিটিভ নেগেটিভ লেখা থাকে আর কি, অনেকে ওই স্ট্রিপটাও দিয়ে দেয়, ঠিক আছে?
ওকে, যদি থাকে হেলিকোব্যাক্টার তাহলে হেলিকোব্যাক্টার ট্রিট করতে হবে তাহলে। ওকে, যদি পলিপ পারসিস্ট করে বা ডিসপ্লেসিয়া থাকে পলিপে তাহলে তোমাকে আবার রিপিট এন্ডোস্কোপি করতে হবে 1 বছরের মধ্যে। যদি না থাকে, যদি নো রেসিডুয়াল পলিপ, তুমি একটা হাইপারপ্লাস্টিক পলিপ আছে কেটে দিয়েছো, পলিপেক্টমি করে দিয়েছো, নো রেসিডুয়াল, অনেক কোনো ডিসপ্লেসিয়া নেই, ইউ ডোন্ট নিড ফলো আপ ফর দ্যাট। এবার ফান্ডি গ্ল্যান্ড পলিপ, যেটা প্রথমেই দেখালাম ছবিতে রেট্রোস্পেক্স ভিউতে, ফান্ডি গ্ল্যান্ড পলিপ এটা দু রকম হতে পারে। একটা হতে পারে স্পোরাডিক, আরেকটা হতে পারে ওই যে লেখা আছে কন্ডিশন, কি বলো ওটা, সামওয়ান টেল মি প্লিজ। ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস, ইয়েস, হ্যাঁ এফএপি, এটা পড়ানো হয়েছে প্যাথোলজিতে। ফ্যাপে কি হয় নরমালি, মোর দ্যান 100 পলিপস থাকে। ফ্যাপের কি রকম হয়, দু রকম ভ্যারাইটি হয়, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফ্যাপ আর একটা হচ্ছে অ্যাটেনুয়েটেড ফ্যাপ। ইউ নো হোয়াট ইজ অ্যাটেনুয়েটেড ফ্যাপ, যেখানে লেস দ্যান 100, নরমালি কি হয় পুরো ইন্টারকোলনে থাউজেন্ডস পলিপ হয় আর কি বেসিক্যালি, হ্যাঁ। সো দ্যাটস দ্য ক্লাসিক ফ্যাপ। আর অ্যাটেনুয়েটেড ফ্যাপ মানে যেখানে অনেক কম হয়, লেস দ্যান 100 থাকে আর কি, ঠিক আছে। সো ফ্যাপ যেটা, ফ্যাপে কোলন ছাড়াও এক্সট্রা কোলনিক পলিপস আসতে পারে আর কি, ডুওডেনামে হতে পারে, ইয়েতে হতে পারে, স্টমাকে হতে পারে, তো সেখানে ফান্ডি গ্ল্যান্ড পলিপ হয় আর কি। এদেরও নিউপ্লাস্টিক পোটেনশিয়াল ইজ লো। স্পোরাডিক হলে ইজলি বডি অ্যান্ড ফান্ডাস, ফ্যাপ হলে যে কোনো জায়গায় হতে পারে। যদি মোর দ্যান 1 সেন্টিমিটার হয়, জাস্ট গো ফর আ বায়োপসি, হ্যাঁ, জাস্ট টু প্রুভ ইট দ্যাট দিস ইজ আ ফান্ডি গ্ল্যান্ড পলিপ। And if it's more than 1 centimeter, we go for polypectomy. Follow-up is the same. There is no dysplasia, no follow-up, because malignant potential is very less. But if dysplasia, then always consider that this is FAP. This may not be a simple thing. Because otherwise in a very small polyp, if there is dysplasia, particularly fundy gland, you have to think that patient may have FAP. Okay, Familial Adenomatous Polyposis. FAP e arekta interpreted tumor hai. Can you name anyone? Just asking, it's a side discussion. FAP e arekta tumor hai mesentery hote pare. Can you tell? Epicogene mutation, but ki tumor ta hai? Have you heard of desmoid? Desmoid tumor? Mesentery te desmoid হয় FAP e. ঠিক আছে। নেক্সট হচ্ছে adenomatous polyp. So এর malignant potential কি রকম? Definitely high. So that's why any polyp, আমার তো দেখে বোঝার উপায় নেই প্রথমত এটা পলিপ কিনা, আন্ডারলাইং অন্য কিছু আছে কিনা, পলিপ হলে কি টাইপের পলিপ। So that's why until unless you do biopsy, you cannot say. Everything looks like same, a small polyp. ঠিক আছে? So biopsy is a must. Biopsy will tell you it is adenomatous polyp. It can be anywhere in the stomach. So you have to go for a complete polypectomy. So completely resected polyp, then you have to do a follow-up. আবার কোথাও হচ্ছে কিনা, আরো কিছু ডেভেলপ করলো কিনা। So 1 year you need another endoscopy. And if it is incomplete resection or high grade dysplasia, then you have to repeat the endoscopy by 6 months. Okay. And inflammatory fibroid polyp, this is very low lymphoplastic potential. And from just remove it. If you have obstructive symptoms, just remove it. Very small, you can take a biopsy. If it is inflammatory fibroid polyp, you can observe. Or if it is gives rise to any symptom, just take it out. Okay, so that's a simple polyp. তাহলে কি কি polyp হলো? Fundy gland polyp, hyperplastic polyp, adenomatous polyp, and this type of polyp. Adenomatous polyp is more common in small intestine, like Peyer's Jaggers and all these. It can happen in stomach, but incidence is very low. So mostly এই চারটে polyp. Commonest এর মধ্যে হচ্ছে hyperplastic polyp. Okay. And মনে রাখবে size criteria, if more than 1 centimeter, it's better to take out the polyp. Okay. Now come to gist. So is gastrointestinal stromal tumor কোত্থেকে ডেভেলপ করে? It's called kahal. It's spelled as CAJAL. হ্যাঁ, দেখবে ইউএসএ তে একটা এয়ারপোর্ট আছে সান হোসে, হ্যাঁ, বাট ইটস স্পেলড অ্যাজ J দিয়ে হয়, কিন্তু they pronounce as H. So similarly is kahal. It's not kajal. Okay. Kahal. So cell of origin is interstitial cells of kahal within the mesenteric plexus of muscular mucosa. Okay. Now এটাকে আগে কি বলতো, এটা অরিজিনাল ডেসক্রাইবড ইন 1980s। আগে এটা ভাবা হতো যেটা স্মুথ মাসেল থেকে আসছে আর কি। সো এর আগে নাম ছিল লিওমায়োমা বা এরকম করে নাম করা হতো। বাট উইথ অ্যাডভেন্ট অফ টাইম, উইথ মোর রিসার্চ,
more immunohistochemistry. Now they have put it as a separate entity. Cell of origin is interstitial cell of Cajal. So it's a separate entity. It's called GIST. Okay, so we don't have to, call it in the previous names. The new nomenclature is GIST. Okay. Now, this is the most common mesenchymal tumor of the GI tract. It can occur anywhere in the GI tract, but stomach being the commonest site. Okay, 50 to 60% are in stomach. Small intestine, the rest 20 to 30%. It can happen in other organs also. Baki rest of the organs will comprise the 10%, but commonest is stomach. It may rarely occur extra gastrointestinally, like omentum, mesentery, retroperitoneum. Okay. So what is the typical presentation? I show you the picture. Typically they will present as globular submucosal mass. Okay, mucosal tolai. So subepithelial or submucosal mass, but it will be very smooth. Cancer will be very irregular and shouldering effect, irregular, and its GIST is very smooth, very smooth. Typical subepithelial or submucosal lesion. এই যে স্মুথ এরকম গ্লোবুলার হয়ে থাকছে, যেগুলো মিউকোসা থেকে হচ্ছে, যেমন অ্যাডিনোকার্সিনোমা, they will arise from mucosa. So the mucosa will be irregular. আর এটা সেলস অফ অরিজিন হচ্ছে নিচে, not from mucosa. Okay, so interstitial cell of Cajal are deeply placed in the mitotic plexus. ওখান থেকে আসছে। So ওখান থেকে হচ্ছে, so mucosa বেসিক্যালি পুশড আপ হবে আর কি। So it's a very smooth mucosa. Okay, so endoscopic appearance দেখে তুমি বুঝতে পারবে যে এটা আনলাইকলি, এটা adenocarcinoma নয়, likely GIST, but you have to go for a biopsy. Benign or malignant? GIST benign or malignant? GIST are benign or malignant? Can be both. How many are benign? 70%. Hints are there. So 70% are benign, 30% will be malignant. But biological behavior of a particular particular tumor is slightly unpredictable. So what are the best predictor of metastasis? One is size. How big is the tumor? For GIST, is a less than 2 cm, or is 5 cm, or is more than 5 cm, or more than 10 cm. That's important. So size category is important for GIST, and also the mitotic index. So if it is more than 5 cm, এর ম্যালিগনেন্সি হওয়ার চান্স বা এর মেটাস্টাসিস হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে। আর মাইটোটিক ইন্ডেক্স আমরা কিভাবে দেখি? হাউ মেনি মাইটোসিস পার হাই পাওয়ার ফিল্ড বলতে পারবে কেউ জিস্টে? না, মোর দ্যান 5 পার 50 হাই পাওয়ার ফিল্ড আমরা দেখি। আমি আসছি ওখানে। সো সেটা হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স, যে কতগুলো হাই পাওয়ার ফিল্ডে কতগুলো ইয়ে আছে আর কি। That's the number is important. Okay, so size and mitotic index, they are the best predictor of metastasis. GIST যদি metastasis করে, commonly কোথায় করে? All tumors প্রথমে কি করে? TNM, প্রথমে টিউমার, তারপরে নোড, তারপরে metastasis অন্য জায়গায় নোড হয়ে। But GIST rarely spreads to nodes. Rarely spreads to nodes. Okay, commonly they metastasize. If they metastasize to peritoneum and liver. Lymph node metastasis is rare in GIST, but stomach cancer, tumor, node, then other organs. Okay, but GIST rarely metastasizes to nodes. এটা মনে রাখবে, ঠিক আছে? ওকে, এবার একটু যদি জেনেটিক্স বলো, তাহলে বা এটা কিসের জন্য হয়, মানে কোন মিউটেশন, কোন জিনের মিউটেশন বলতে পারবে? হ্যাঁ, সিকেট জিন। হোয়াট ইজ কিট? tyrosine kinase. So সিকেট অঙ্কোজিন। ওকে, যেটাকে আমরা বলে CD117। ওকে, তাহলে যখন এখানে মিউটেশন হবে, তখন CD117 কি বেশি তৈরি হবে না কম তৈরি হবে? না, বেশি তৈরি হবে। they will after mutation they will lots of thing, বেশি হবে। তবেই তো একটা এরকম, যত হবে তত বেশি, মানে টিউমারের মতো একটা বিয়ে হবে না? সো ওকে, সো দ্যাটস ওয়াই একে যদি বন্ধ করতে হয়, মানে যদি তাহলে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর দিতে হবে, তাহলে ইনহিবিটর দিতে হবে। তাহলে কি হবে? তাহলে ওই CD117 প্রোটিন তৈরি হওয়া বন্ধ হবে আর কি। যত প্রলিফারেশন হবে, যত প্রোটিন তৈরি হবে, কারণ সেল হতে তো প্রোটিন লাগবে না, তত বেশি তো ওই ঘরে টিউমার বাঁচতে হবে। সো আমি যদি এটাকে বন্ধ করতে চাই, তাহলে ইনহিবিটর একটু লাগবে আর কি, ঠিক আছে? ওকে, এবারে এই যে সিকিট যে মিউটেশনটা হয়,
এটা না এই এক্সন 11 ওই ইয়েতে হয় আর কি। যদি এক্সন 11 এ হয় তাহলে এরা ভেরি মাচ সেন্সিটিভ হয়, তাহলে এরা প্রচুর পরিমাণে এটা তৈরি করে আর কি। হ্যাঁ, সিকিটে যে মানে কোন এক্সনে এটা হচ্ছে আর কি, মিউটেশনটা হচ্ছে তার উপর নির্ভর করবে যে এটা টাইরোসিন কাইনেজ ডিপেন্ডেন্ট কিনা। যদি এক্সন 11 এ হয় ডেফিনেটলি এটা হবে আর কি, মানে টাইরোসিন কাইনেজের উপর বেশি ইয়ে করবে আর কি, ডিপেন্ডেন্ট হবে আর কি, ঠিক আছে। এবং তারপরে অ্যান্টি টাইরোসিন কাইনেজ যদি দাও তাহলে ইউ ক্যান হল্ড দ্য গ্রোথ। যদি 9 এ হয় তাহলে এটা অতটা ইয়ে হয় না। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টি টাইরোসিন কাইনেজ মানে যেটা আর কি ইনহিবিটর যেটা কাজ করে না। কেন না? বিকজ দে আর নট ডিপেন্ডেন্ট অন দ্যাট। সো কি মিউটেশন হলো তার উপর নির্ভর করে। এক্সন 11 এ হলে ডেফিনেটলি, যেটা মোর কমন। হ্যাঁ, এবারে আরেকটা আছে, একটা হচ্ছে CD117, আরেকটা বলে প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টরস রিসেপ্টর আলফা, এটাকে বলে CD34। হ্যাঁ, সো CD117 CD34, okay, it leads to activation of the encoded tyrosine kinase receptors which leads to hyperplasia and then neoplasia. Now GIST হতে পারে উইদাউট দিস মিউটেশন, মানে CD117 বা ওটা ছাড়াও হতে পারে, which is known as wild type, যেখানে এই মিউটেশন গুলো হতে পারে আর কি, যেগুলো মোর টিউমার সিনড্রোমের সাথে। এগুলো ফর এমসিকিউ, নিউরোফাইব্রোসিস টাইপ 1, কার্নি ট্রায়াড, কার্নি স্ট্রাকার সিনড্রোম, এগুলো মোর দে কাম অ্যাজ এন এমসিকিউ। এগুলো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স থেকে মোর কমনলি দে কাম অ্যাজ এমসিকিউ। হ্যাঁ, ঠিক আছে। ক্লিনিক্যালি মোটামুটি এর আগে টু অব্দি জানলে যথেষ্ট যে CD117। ওকে ওকে, এবার এপিডিমিওলজি কাদের হয়, কোন এজ গ্রুপে হয়? এল্ডারলি। সো 6 ডিকেড and onwards চান্স ইজ মোর। মেল ফিমেল দুজনেই মোরালেস সমান হতে পারে। আনফরচুনেটলি দ্য ওয়ার্ল্ড ওয়াইড ইনসিডেন্স ইজ ভেরি নট নোন, কারণ কত লোক তো জিআইএসটি নিয়ে হয়তো থাকবে আর কি। হ্যাঁ, আনটিল আনলেস ইউ ডু, সো এক্সাক্ট ইনসিডেন্স বলা খুব ডিফিকাল্ট আর কি এরকম। হ্যাঁ, ওকে। মেল ফিমেল মোরালেস ইকুয়ালি ইনভলভড। কি কি হয় হিস্টোলজি? 3টে টাইপ আছে। একটা হচ্ছে স্পিন্ডল সেল টাইপ 70%, এপিথেলয়েড 20%, আর মিক্স, দুটোই হতে পারে আর কি। এগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক ভ্যারাইটি। মোস্ট কমন মার্কার একটা হচ্ছে KIT, অলসো অ্যানোক্টামিন 1। হ্যাঁ, সো 95% stain positive for this, 5% for these. 4 recognized mutation, most common exon 11 mutation, which is tyrosine kinase dependent. So if you give anti-tyrosine kinase, you can halt the growth of the tumor. Okay, but exon 9 and 17 mutation, they are clinically, why is they are clinically significant? Because they are resistant to tyrosine kinase inhibitor, they are not so dependent. So এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে সিকিট মিউটেশন কিন্তু কোন এক্সনে হচ্ছে। there are 4 recognized mutation, যে আমাদের কমনেস্ট হচ্ছে exon 11, which is a classical one, exon 11, which is tyrosine kinase dependent, but the others 9 and 17 যদি exon হয়, they are not that dependent. So তাহলে কি হবে? তাহলে it will be resistant to anti-tyrosine kinase inhibitors. Even if you give, they may not work. Okay, some of them will work, but many they won't work. এই জন্য সবসময় ইমাটিনিব দিয়ে সবসময় কমে না। ইনস্পাইট অফ ইমাটিনিব sometimes they proliferate, or sometimes they recur, because GIST are notorious for recurrence also. So imatinib dile ki hoy, adjuvant imatinib dile ki hoy, you can prevent recurrence, but not in all cases. Some patients they will recur even if you give imatinib. That means তাদের এক্সন ডিফারেন্ট, যে মিউটেশন যেটা হয়েছে কোন জিনে হয়েছে, মানে ইয়েতে হয়েছে, এক্সনে হয়েছে, দ্যাটস ডিফারেন্ট, দ্যাটস ওয়াই ইট ডিডন্ট ওয়ার্ক, ইট ডিডন্ট স্টপ। ওকে, তাহলে প্রেজেন্টেশন কি হতে পারে? ভাবো টিউমারটা বড় হচ্ছে, এত বড় হয়ে গেল। যত বড় হবে, যত সারফেস থেকে বড় হবে, তাহলে একদম টপ লেয়ারটা কি হবে? অ্যাওয়ে ফ্রম দ্য দিস থিং, অ্যাওয়ে ফ্রম দ্য ভেসেল, তাহলে ওটা নেক্রোসিস হওয়ার চান্স থাকবে। সো ইট উইল আলসারেট। Once it ulcerates, stomach is a vascular organ, so it will bleed. So GI bleeding is the most common. Okay, see, and normally it can produce acute bleed with melena and hematochezia. Chronic bleed hote pare, they will present with anemia and sequelae, but acute bleed is quite common. And some patient will have mass effect by the tumor, so you can have abdominal pain, discomfort, early satiety, some distension. Some patient will have some distension. Okay, and sometimes is diagnosed incidentally. If it doesn't produce any symptom, you have done investigation for some other cause, incidentally have found that he has GIST also. We get patients like these. We have done investigations, for some reason we have done some imaging, we have found that incidentally he has
gist also. Okay. So now this is important. What is the risk of disease progression? Will come, from bottom to up. Huh? So risk of disease progression is dependent on কি বললাম আগে size and mitotic index. So per 50 hyperfield এ কতগুলো mitosis আছে, that's important. It's not per hyperfield, per 50 hyperfield. তাতে 5 এর বেশি না 5 এর কম, that's very important. ওকে, 5 এর বেশি হলে একরকম আর 5 বা 5 এর কম হলে আরেক রকম। তুমি একটা জিনিস দেখো, if you look at this size, if the size is 2 centimeter down, the risk of disease progression is very minimal, is nil. Okay, so 2 centimeter এর নিচে we can ignore, simple. But এবার যদি 2 সেন্টিমিটার বেশি হয় কিন্তু 5 এর কম হয়, তাহলে then you have to see the mitotic index. যদি 5 এর কম হয়, the chance is very low, but 5 এর বেশি হলে then moderate. Okay, যদি 5 সেন্টিমিটারের বেশি হয়, again mitotic index it will be low. যদি 5 এর কম হয়, যদি 5 এর বেশি হয় it will be high, আর 10 এর উপর হয়ে গেলে with this mitotic index also less than 5 also, this is moderate. This is important. এই স্লাইডটা কিন্তু ইম্পর্টেন্ট স্লাইড। less than 2 centimeter we don't have to bother, whatever may be the mitotic index. Even less than 5 per 50 or more than 5 per 50, no matter. So less than 2 centimeter you can simply ignore. Okay, risk of disease progression is nil. But 2 to 5, তখন mitotic index comes into pictures. Mitotic index এর কাট অফটা কি? Per 50 hyperfield, less than 5 or more than 5, simple. So যদি more than 5 হয়, তাহলে এই সাইজও it will be disease progression will be high. আর যদি 5 এর বেশি হয়, 10 এর কম হয়, again mitotic index যত বেশি হবে তত বেশি হাই। আর 10 সেন্টিমিটারের উপর হলে definitely moderate and high, মানে 10 সেন্টিমিটারের উপর হলে whatever may your mitotic index, the chance of disease progression is very high, chance of metastasis is high, chance of malignancy is high. Okay, তার মানে কি, ডিজিজ প্রোগ্রেশন মানে হচ্ছে ডিজিজ প্রোগ্রেশন এবং ট্রিটমেন্ট করার পরে ডিজিজ রিকারেন্সের চান্সও বেশি থাকে আর কি। সো দিস আর দ্য পেশেন্টস যাদের হাই রিস্ক ডিজিজ প্রোগ্রেশন, হাই রিস্ক যারা, তাদের আমরা তাদের অপারেশনের পরে উই হ্যাভ টু give some adjuvant treatment. What is adjuvant? Which is given after the surgery, that's adjuvant. And if we give something before the surgery, is called neoadjuvant. So তাহলে আমাকে adjuvant কাকে দিতে হবে? তাহলে who are the candidates for neoadjuvant or who are the candidates for adjuvant? যারা হাই রিস্ক অফ প্রোগ্রেশন থাকবে, ঠিক আছে? ওকে, পার্টিকুলারলি আমাকে কাকে তাহলে মানে রিকারেন্স প্রিভেন্ট করার জন্য দিতে হবে পোস্ট স্টপ অর অ্যাডজুভেন্ট ইমাটিনিব? যাদের হাই রিস্ক অফ রিকারেন্স থাকবে। ওকে, সো ট্রাই টু রিমেম্বার দিস স্লাইড। এবারে লেস দ্যান 2 সেন্টিমিটার, তাহলে আমরা কি করব? লেস দ্যান 2 সেন্টিমিটার সাইজ, ট্রিটমেন্ট কি হতে পারে? সো উই ক্যান ওয়েট সেফলি, উই ক্যান ওয়েট। সো বাট ইউ হ্যাভ টু ফলো আপ, না, অ্যাটলিস্ট 6 মান্থলি ইউ হ্যাভ টু ফলো আপ। বা পেশেন্টকে বলতে হবে যদি আপনার কোনো ইন বিটুইন যদি কোনো সিমটম ডেভেলপ করে, ইউ রিপোর্ট আর্লি, অর অ্যাটলিস্ট 6 মান্থলি ইউ হ্যাভ টু গো ফর সাম, সে আইদার মানে যদি স্টমাকে থাকে তাহলে বেটার হচ্ছে সাইজ মনিটর করার জন্য বেস্ট হবে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, ঠিক আছে? বিকজ এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড ইউ গিভস ইউ এক্স্যাক্টলি কোন লেয়ারে আছে, এক্সাক্ট কোন সাইজ, ইটস জাস্ট লাইক অ্যান আল্ট্রাসাউন্ড, বাট দ্য আল্ট্রাসাউন্ড ইজ পুট at the tip of the endoscope. Okay, so it's much easier. So normally আমরা ইনভেস্টিগেট কি করে করি? ধরো একটা টিউমার যদি থাকে, আমরা নরমালি একটা সিটিও করে নিই আর কি। আর যদি বড় টিউমার হয় তাহলে সিটিতে খুব সুন্দর করে দেখা যাবে আর কি, ঠিক আছে? সিটিতেও দেখতে পাবে ভেরি গ্লোবুলার স্মুথ একটা লিশন হয়েছে। এটা অনেক সময় এক্সোফাইটিকও হয় আর কি, বিকজের দিকে অনেক সময় এক্সোফাইটিক গ্রোথ হয়, জিএসটি ডিপেন্ডস যে গ্রোথটা কোন দিকে গেছে তার উপরে, যদি বড় টিউমার হয় আর কি, ঠিক আছে? সো যদি খুব বেশি বড় টিউমার হয়, ধরো 10 সেন্টিমিটারের উপরে আছে, ইন দ্যাট কেস সামটাইমস ইট মে ইনভলভ দ্য আদার অর্গানস অলসো, তাই না? সো অল ডিপেন্ডস অন সাইজ। যদি খুব ছোট থাকে ইট উইল বি লিমিটেড টু স্টমাক, সাইজ যত বড় হবে তত স্টমাকের থেকে ওটা বাইরে যাওয়ার চান্স বেশি থাকবে আর কি। more it may come on the very small, যদি হয় ধরো 2 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার, more chance it will be more localized to the stomach wall, ভেতর দিকে বা বাইরের দিকে। যত সাইজ বাড়বে তত বেশি it will involve the other organs. Okay,
সো endoscopic ultrasounds or CT scan এগুলো দিয়ে তুমি can see. তাহলে less than 2 centimeter we will just observe and we will do a follow up, 6 monthly follow up at least. Okay, and if the size increases we will intervene. More than 2 centimeter তাহলে এবার আমাকে দেখতে হবে যে ওই তখন সিটি স্ক্যান করছি আমরা, তাই তো, যে লোকালাইজ আছে, হ্যাঁ, অন্য কোনো অর্গান ইনভলভ করা নেই, তার মানে হচ্ছে রিসেক্টেবল ডিজিজ, সো উইল ডু সার্জিক্যাল রিসেকশন। এবার এটা তো জিস্ট, এটা তো নোডে যায় না, যায় না, যায় না, তাহলে আমরা লোকালাইজ রিসেকশন করলেও হয়ে যাবে। সো অনেক সময় আমরা জাস্ট ওয়েজ রিসেকশন করলেও হয়ে যায় এটা আর কি। কারণ ধরো স্টমাকে যদি এরকম জায়গায় থাকে, ইউ নো হোয়াট ইজ ওয়েজ রিসেকশন? ধরো এইখানটা হয়েছে, এখানে যদি অ্যাডিনোকার্সিনোমা, এটা হচ্ছে ডিস্টাল 1/3, এটা হচ্ছে মিড 1/3, এটা হচ্ছে প্রক্সিমাল 1/3, প্রক্সিমাল 1/3, মিডল 1/3, ডিস্টাল 1/3 অফ স্টমাক। যদি এখানে একটা ক্যান্সার হয় তাহলে চিকিৎসা কি? সার্জারি। যদি রিসেক্টেবল হয়, স্টমাকে বলেছিলাম সাবটোটাল, কিসের জন্য বলেছিলাম? অনলি ফর ডিস্টাল টিউমার। যদি মিডল বা আপার হয় টোটাল গ্যাস্ট্রেক্টমি, তাই না? ওকে, কিন্তু যদি জিস্ট হয়, এখানে যদি জিস্ট হয় তাহলে আমরা উই ক্যান গো ফর জাস্ট অ্যান ওয়েজ রিসেকশন। আমরা এখান থেকে একটা স্টেপল ফায়ার করবো, এখান থেকে একটা স্টেপল ফায়ার করবো। ওকে, সো উই ক্যান গো ফর এন জাস্ট অ্যান ওয়েজ রিসেকশন। এবার কদিন আগে আমি একটা জিস্ট পেলাম, সেটা তখন এরম জায়গায়, ঠিক এরম জায়গায়। এবার এখানে যদি আমি কাটি, আমি যদি এখানে ওয়েজ রিসেকশন হয় তাহলে কি হবে জায়গাটা? হ্যাঁ, কমন সেন্স। ধরো এটা তো আমার স্টমাক ডুওডেনাম, এবার এইখানে জিস্ট হয়েছে, এখানে কি আমি এরকম রিসেকশন করতে পারবো? ন্যারো হয়ে যাবে তো। তো তাহলে এইখানে আমাকে কি করতে হবে? এইখানে আমাকে গ্যাস্ট্রেক্টমি করতে হবে। সো উইল গো ফর এ ডিস্টাল গ্যাস্ট্রেক্টমি। এখানে কোনো D2 এর ব্যাপার নেই, মনে আছে? D2 সাবটোটাল, মানে যেখানে লিম্ফ নোড ক্লিয়ারেন্স করতে হয়, বাট এখানে সিম্পল জাস্ট ডিস্টাল গ্যাস্ট্রেক্টমি, নো D2. Why? Because lymph node clearance is not needed. So depending on where is the strategic location of the tumor, we have to change our surgical strategy. যদি এরকম জায়গায় হয় ডিস্টাল গ্যাস্ট্রেক্টমি, এরকম জায়গায় হয় we can go for this. আমার একবার ঠিক এরকম জায়গায় ছিল একটা জিস্ট, এরকম জায়গায়, I have to go for a total gastrectomy because the location is such, for a, and it was a benign one, but location is such you have to go for a total gastrectomy. So that's the thing. Where is the location? That will dictate your surgery. What is the extent of surgery? Okay. এবারে যদি লোকালি অ্যাডভান্স ডিজিজ হয়, লোকালি অ্যাডভান্স মানে হচ্ছে স্টমাক ওয়াল থেকে বড় টিউমার, সো স্টমাকের থেকে বেরিয়ে অন্য জায়গাতে একটু ধরে আছে আর কি। তাহলে এগুলোতে কি হয়? এগুলোতে আমরা চেষ্টা করি আগে, হ্যাঁ মাল্টিপল, আগে একটু আমরা চেষ্টা করবো আগে যদি নিউ অ্যাডজুভেন্ট দেওয়া যায়, যদি একটু সাইজটা কমানো যায়। তাহলে কোনটার উপর ডিপেন্ড করবে? আমরা তো নর্মালি জেনেটিক স্টাডি ইজিলি করি না, সো উইল গিভ এন ইমাটিনিভ ট্রায়াল, উইল রিঅ্যাসেস আফটার 3 months. ইফ ইট ইজ এ গুড রেসপন্স তাহলে আমরা 3 বা 6 মাস দিয়ে তারপর আমরা রিসেট করবো আর কি, ঠিক আছে? দ্যাট উইল রিডিউস দ্য টিউমার বার্ডেন। হু উইল রেসপন্ড? যদি ওটা exon 11 ওয়ালা মিউটেশন হয়, হ্যাঁ, যদি exon 9 বা exon 17 ওয়ালা হয়, you will see that even after giving 3 months that tumor has no response. Okay, ধরো আমরা যখন নিউ অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট দেই, দেওয়ার পরে আমরা টিউমারের রেসপন্স কিভাবে অ্যাসেস করি, কি হয়, কি হতে পারে? সাইজও কমে, সো ইট ক্যান বি কমপ্লিট রেসপন্স হুইচ কল CR, ইট মে বি পার্শিয়াল রেসপন্স, যেটা ছোট হবে partial response, there may be static, no change, so static, or it may be progression. So এই চারটে হতে পারে, তাই না? কমপ্লিট রেসপন্স, পার্শিয়াল রেসপন্স, স্ট্যাটিক, নো চেঞ্জ ইন সাইজ, অর প্রোগ্রেশন, ফার্দার ইনস্পাইট অফ কেমো বড় হয়ে গেল। তার মানে কি? তার মানে জেনেটিক লেভেলে ওটা মিউটেশনটা এমন হয়েছে যে কেমোথেরাপি ইজ নট ওয়ার্কিং। তো সিমিলার এরকম কি, এর সিকিট মিউটেশন হয়েছে, কিন্তু সেটা কোন এক্সন হয়েছে তার উপর নির্ভর করবে, মানে টাইরোসিন কানেজ কতটা মানে তৈরি হচ্ছে তার উপরে নির্ভর করবে আর কি, ঠিক আছে? গুড। আর পেশেন্টস উইথ হাই রিস্ক ডিজিজ, এবার আমাকে আরেকবার বলো, হাই রিস্ক, হু আর দ্য হাই রিস্ক ডিজিজ? হ্যাঁ, যদি
10 সেন্টিমিটার উপর হলে তো আইদার মডারেট অর হাই তো হয়ে রইল আর কি। 5 to 10 হলে, হ্যাঁ 5 to 10 হলে যদি মাইটোটিক ইন্ডেক্স হাই হয়, আবার 2 to 5 হলেও যদি মাইটোটিক ইন্ডেক্স হাই হয়। মাইটোটিক ইন্ডেক্স হাই মানে হচ্ছে more than 5 per 50 high power field, more than 5 per 50 high power field. তাহলে these are the diseases which is high risk diseases. So you have to go for an adjuvant hematology for how long? Through 3 years. And you have to go for an yearly follow-up, yearly CT scan. Okay, only then you will be able to identify any recurrence, because some of the disease will recur, and in GIST can happen in anywhere in the system, anywhere in the GI tract. Okay, so it's not necessarily the recurrence will be in the stomach, it can come in other organs also. Okay, okay. এবার আনরিসেক্টেবল ডিজিজ যদি হয়, মানে মেটাস্টাটিক ডিজিজ হয়ে আছে বা আনরিসেক্টেবল হয়ে আছে, তাহলে আমরা কি করব? তাহলে কি সার্জারি করে ওটা কমবে? কমবে না তো। সো তাহলে সিস্টেমিক থেরাপি হচ্ছে ফার্স্ট লাইন হচ্ছে ইমাটিনিব। ইমাটিনিবের ডোজ হচ্ছে ইউজুয়ালি 400 মিলিগ্রাম, হ্যাঁ 400 মিলিগ্রাম ডেইলি। যদি এতে রেসপন্ড না করে তাহলে উই ক্যান ডাবল দ্য ডোজ, উইল গিভ 800 মিলিগ্রাম, মানে 400 বিডি। সো ইট উইল বি 800 ডোজ। এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ থেরাপি। যদি এটাতে কাজ না হয়, হুই ইজ দ্য সেকেন্ড লাইন? সুনিটেনিব। যদি সেকেন্ড লাইনও কাজ না হয়, হুই ইজ দ্য থার্ড লাইন? ইজ কল্ড রিগোরাফেনিব। ওকে, and you have to monitor the response to medical therapy with usually a CT scan. How are they responding? Okay, যদি একেবারে রেসপন্ড না করে তার মানে হচ্ছে যা মিউটেশন আছে সেটা একেবারেই মানে টোটালি রেজিস্ট্যান্ট। ওকে, নট সেনসিটিভ টু দিস, দ্যাট ক্যান হ্যাপেন অলসো। ওকে, তাহলে আমার যদি একটা সাব এপিথেলিয়াল মাস থাকে এন্ডোস্কোপিতে, সেগুলো কি কি হতে পারে? সিম্পল পলিপ হতে পারে, আর কি কি হতে পারে? এগুলো হতে পারে। কি কি হতে পারে? তাহলে বড় রিড আউট কি কি হতে পারে? সাব এপিথেলিয়াল মাস অন এন্ডোস্কোপি কি কি হতে পারে? সিম্পল পলিপ তো একটা হতে পারে, লিম্ফোমা হতে পারে, জিস্ট হতে পারে, আর কি কি হতে পারে? এই তিনটা তো আছেই, আর কি কি হতে পারে? একটা লাইপোমা হতে পারে। লাইপোমা তো যে কোনো জায়গায় হয়, স্টমাকো লাইপোমা হতে পারে, মেলানোমা হতে পারে, সোয়ানোমা হতে পারে, লিওমা হতে পারে, লিওমা সার্কোমা হতে পারে। সো দিস আর অল পসিবল সাবএপিথেলিয়াল মাস which can happen in stomach. So these come as a differential diagnosis. এর মধ্যে মোস্ট কমনলি মানে স্টমাকের টিউমারে আমরা কোনগুলো ডিসকাস করলাম? অ্যাডেনোকার্সিনোমা, পলিপ, জিস্ট, লিম্ফোমা। দে আর ভেরি কমন। বাকিগুলো আনকমন বাট ক্যান হ্যাপেন। সো you have to keep as a DD. ঠিক আছে, you have to keep as a DD. Okay. Now what is gastric lymphoma? লিম্ফোমা কিভাবে হতে পারে স্টমাকে? লিম্ফোমা কি চায়? কি অর্গানের ডিজিজ বেসিক্যালি লিম্ফোমা? মেডিসিনে পড়েছে, মেডিসিন বা প্যাথোলজিতে হয়েছে লিম্ফোমা? হ্যাঁ, লিম্ফাটিক টিস্যু। সো গ্যাস্ট্রিক লিম্ফোমা হতে পারে এজ এ প্রাইমারি গ্যাস্ট্রিক হিসেবে হতে পারে, মানে lymphoma limited to stomach only. It's called primary gastric lymphoma or PGL, primary gastric lymphoma. Or stomach may be involved in as a secondary organ in the generalized lymphoma. শুনেছো না? Hodgkin's lymphoma, non-Hodgkin's lymphoma, শুনেছো তো এরকম? হ্যাঁ, so stomach may be involved as a secondary organ in the other lymphomas. Okay, so today we will be discussing কোনটা বেশি কমন, primary gastric মানে primary gastric lymphoma না যে stomach as a secondary organ as a part of the lymphoma? Secondary, that's more common, but still primary lymphoma can happen. দেখে বোঝার উপায় নেই, এন্ডোস্কোপি দেখে বোঝার উপায় নেই। Until you go for a biopsy, you cannot say that this is lymphoma. Okay, so this is 5% of a gastric neoplasm, gastric lymphoma. Again, more common in the elderly patients. How do they present? No different from gastric cancer. That means maybe asymptomatic, early asymptomatic, or maybe epigastric discomfort, epigastric pain, early satiety, sometimes it may bleed. So just like a CS stomach only. Okay, and normally PGL is B-cell derived, the tumor arising from the mucosa associated lymphoid tissue. That means there has to be some underlying chronic inflammation which has brought the lymphocytes into the stomach mucosa, which otherwise lymphocyte is not present in stomach mucosa. Okay, yeah, H. pylori. Okay, and PGL remains in the stomach for a prolonged period before involving the lymph nodes.
Okay, they can involve the lymph nodes, but normally they stay like from the chronic inflammation. No, it's a long-standing thing usually, and at an early stage, the disease takes the form of a diffuse mucosal thickening. প্রথম দিকে তো মাস হবে না, একটা জাস্ট মিউকোসাল থিকেনিং হলো আর কি, বিকজ মিউকোস আছে লিম্ফাটিক টিস্যু, সেখান থেকে তার ইনফ্লামেশন থেকে হচ্ছে। সো সিম্পল অ্যাজ একটা দেখলে একটা থিকেন মিউকোসাল একটা ছবি দেখেছিলাম, মনে আছে কি? প্রথম দিকে একটা ছবি দেখালাম, একটা মিউকোসাল থিকেনিং টাইপ হয়ে আছে। এই যে এই ছবিটা দেখো, এ দেখো এখানটা দেখো, এই যে, তাই না? দিস ইজ থিকেন মিউকোসাল হ্যাঁ, which comes as lymphoma, কিন্তু এমনি দেখে বোঝার উপায় নেই, বায়োপসি ছাড়া বলতে পারবে না। So it may come as just simple thickened mucosa, পরে এখানে আলসারেশন হতেই পারে। ওকে, এবার মোস্ট কমন সাইট কি লিম্ফোমার? গ্যাস্ট্রিক অ্যান্ট্রাম। ওকে, কমনেস্ট সাইট অফ লিম্ফোমা গ্যাস্ট্রিক অ্যান্ট্রাম। তাহলে what is the gold standard for diagnosis? For any stomach related symptoms, gold standard of diagnosis is always endoscopy and biopsy. আগে যখন এন্ডোস্কোপি ছিল না তখন লোকে এখন বেরিয়ে মিলে কোনো মানে outdated. Normally we don't do. Rarely we advise barium meal for something because endoscopy is so easily available. ঠিক আছে? So endoscopy with biopsies. Endoscopy findings কি হতে পারে? Different presentation হতে পারে, just enlarged rugal fold হতে পারে, একটা erosion হতে পারে, ulceration হতে পারে, একটা intergastric nodule থাকতে পারে, একটা thickened gastric wall হতে পারে। So always diagnosis is confirmed by biopsy, endoscopic biopsy. Not on the basis of endoscopic features alone, endoscopic appearance alone, because these are always not non-specific. Endoscopic appearance doesn't and won't tell you what is it exactly. You need a biopsy. So next কি করতে হবে? ধরো biopsy হলো lymphoma. Like any other disease, you have to stage the disease. Any tumor, any malignancy, you have to stage the disease. Okay. So for staging, you have to go for a CT of the chest and abdomen, and also bone marrow, because primary or secondary দেখতে হবে. So it's a bone marrow. As a workup, bone marrow has to be done. Okay. If it is the primary gastric lymphoma, surgery alone for the localized disease. From adjuvant chemotherapy, benefit is a bit controversial. Some give, some do not give. Okay. And some oncologists, they treat PGL with chemotherapy only. But if it is a systemic disease, then chemotherapy alone is appropriate. I mean, it's a part of secondary lymphoma, is a part of this thing, secondarily involved stomach. Then obviously systemic chemotherapy is the answer. Okay. So that's the thing, that's the role of H. pylori. Because of H. pylori, the normal lymphocytes are not found in gastric mucosa. But once Helicobacter infections, they brought, because the inflammation, they bring the lymphocytes there, and then becomes this site of moltoma. Mucosal lymphatic tissue and then this thing. Okay. And if it is a diffuse lymphoma, secondary gastric involvement, so you have to give, how do you treat it? Chemotherapy only. They have a very dramatic and rapid response. But important হচ্ছে once you give chemotherapy, এই পেশেন্টদের কি হতে পারে? খুব commonly bleed and perforate করতে পারে while the patient is on chemotherapy, যদি secondarily involved হয়। কেন? Because the moment chemotherapy খুব dramatic response হয়, so there will be a rapid regression and necrosis of the tumor. Secondary involvement না, স্টমাকে যে কোনো জায়গায় হতে পারে এটা। So খুব commonly হয় স্টমাকে necrosis হয়ে যায় ওই জায়গাটা। এবার স্টমাকের full thickness যদি necrosis হয়ে যায়, very commonly it perforates. So if it perforates, then you have to go for a, if it perforates, then obviously it will be like peritonitis, है ना? A patient who is on chemotherapy, who is immunologically depressed, you are giving another insult. So they are very sick patients and you have to be very prompt. If you delay in diagnosis, you will lose the patient. So it will be treatment will be a gastrectomy, because that perforation won't heal, because that's a stomach is secondarily involved. No, the wall is secondarily involved. Why did they perforate? Because there is necrosis, full thickness necrosis. So simple perforation repair won't take. So you have to go for a gastrectomy. Yeah, if I go for a gastrectomy, that's the thing. So that's the lymphoma.